পিয়ালিকে বলবো, বলি এই যে পিয়ালি, ভাইয়ের বাড়িতে 1 মাস ধরে খেতে পড়তে তোমার লজ্জা করছে না? কি বললে বৌদি? বলি 12 মাস যদি বাপের বাড়ি পড়ে থাকবে, তাহলে তোমার দাদা লাখ লাখ টাকা খরচা করে তোমায় বিয়ে দিয়েছিল কেন? বৌদি না না, আমাকে আমাকে আরেকটু শক্ত হতে হবে। বলে এই যে কিপ্টে শ্বশুরের ঘরের লোককে পরের বাড়িতে আর কতদিন কাটাবে? এবার চলে যাও দেখি। বলি আমার কি স্বপ্ন দেখতে সাজ চাই না? স্বামীকে নিয়ে দিন কয়েক এদিক ওদিক থেকে ফুর্তি করে বেরিয়ে আসে। তা যাও না, কে বাধা দিয়েছে? বেরিয়ে এসো। কি করে যাবো শুনে? তুমি যে আমার সব থেকে বড় পিছু টান। মানে মানে কেটে পড়ো দেখি, নাহলে এই আলপনা যখন কথার আলপনা দেবে না, দাদার আদরের বোন শ্বশুরের ঘরের লক্ষ্মী সাধের বৌমা এই ভাইয়ের ঘর ছেড়ে পালিয়ে যাবার পথ খুঁজে পাবে না। বিবাহিত ননদেরা বেশি দিন বাপের বাড়িতে থাকলে সব সংসারের বৌদিরা বোধহয় এমনই করে গর্জনা দেয়। না না, আর আমি এখানে থাকবো না, আজ আমি শ্বশুর বাড়ি ফিরে যাব। কিন্তু কেন যাব? আমি তো শ্বশুর মশাইকে বলেই এসেছি, শাশুড়ি ঠাকুরন আমার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি কিছুতেই ফিরে যাব না। তাহলে বাহ বাহ বাহ, আরে সুন্দর চরিত্র তোমার পিয়ালি। নিজেই ভাঙছো, নিজেই গড়ছো। তোমার এই ভাঙা গড়ার খেলা কতদিনে শেষ হবে? ও বাবা, আপনি যে আবার দর্শনের কথা বলছেন। অনেক রকম দৃশ্য দর্শন করেছি কিনা, তাই বেশিক্ষণ তোমার এই অদর্শন আমার সহ্য হচ্ছে না। আপনি ওকে দাদার মতো লাইট হতে চাইছেন নাকি? ফাইন কোশ্চিন করেছে, উত্তর দিচ্ছি শোনো। সেন্সার করে বলবেন। কেন? তুমি কি এখনো অপ্রাপ্ত বয়সী? এখনো কুমারী। এবারেও ভোটার লিস্টে তোমার নাম উঠবে না। যে ফুল ফুটবে তার তো গন্ধ ছুটবে। কিছু নাম না জানা ঘাস ফুল ফোটে, কিন্তু গন্ধ ছড়ায় না। বাহ, ভারী সুন্দর কথা বলেন তো আপনি। কেন? ব্যাংকে বসে যখন একসঙ্গে কাজ করি তখন কথা বুঝতে পারো না, তাই না? বুঝবো, তখন যে আপনি আমার বস। আর এখন? এখন আপনাকে দেখে আমি অবশ। তাহলে একটা রসের কথা বলি। বলুন। বাড়িতে অমন সুন্দর স্বামী থাকতে রামের মতো কেন চণ্ডীদাসকে খুঁজে বেড়াচ্ছ? তাতে কলঙ্ক বাড়বে, চরিত্রের অহংকার বাড়বে না। আজকে আমার তুমি ছেড়ো না, দূরে দূরে তুমি থেকো না। আজকে আমার তুমি ছেড়ো না, দূরে দূরে তুমি থেকো না। যৌবনের মধু আজ ভরা শুধু, যৌবনের মধু আজ ভরা শুধু, যতই খুশি তুমি নাও না। আজকে আমার তুমি ছেড়ো না, দূরে দূরে তুমি থেকো না। আজকে আমার তুমি ছেড়ো না, দূরে দূরে তুমি থেকো না। বললে বাবু। বাবু নয়, দাদা। ছোট বোন কখনো বড় দাদাকে বাবু বলে না। দাদা, শুধু দাদা। কি? আমার ভালোবাসাকে ঘৃণা করে চলে গেল পল্লব? এতদিন ওকে আমি ঘৃণা করতাম, আজ ওর ঘৃণা আমার মনে ঝড়ের সৃষ্টি করে গেল। আমি ঝড় তুলবো ঝড়, শরীরে দু চোখের ইশারায় বুকের বেলভূমিতে। দেখি পল্লব কি করে আমার হাত থেকে বাঁচতে পারে। বাঁচবো না পিয়ালি, বাঁচবো না রে। সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে চাপ দিয়েছে, ওই ব্রিজের কাজটা এনি হাও আমাকে কমপ্লিট করতে হবে, তা না হলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো রাস্তা নেই। কেন দাদা, কত টাকা হলে তোমার কাজটা আরে কমপ্লিট? পল্লব আমায় 20 লাখ টাকা দিয়েছে, কিন্তু বাকি কত টাকা লাগবে তোকে এই মুহূর্তে আমি বলতে পারছি না। তুমি আমাকে 3-5 সময় দাও দাদা, আমি তোমাকে 30 লাখ টাকা ব্যবস্থা করে দেবো। আচ্ছা বাবা, এত টাকা তুই কি করে জোগাড় করবি? কেন? তুমি আমাকে বিয়ের সময় যা টাকা আর গয়না শ্বশুর মশাইকে দিয়েছো, ওগুলো আমি শ্বশুর মশাইয়ের কাছ থেকে ফেরত চেয়ে নেবো। কিন্তু সেটা কি করে সম্ভব? কেন সম্ভব নয় দাদা? আমি যখন বসন্তকেই পাইনি, তখন ওই টাকা আর গয়না নিয়ে আমি শ্বশুর মশাইকে বলবো ওগুলো আমাকে ফেরত দিন, ওগুলো আমি আমার নামে ব্যাংকে জমা রেখে দেবো। গুড আইডিয়া। তাহলে শোন, কিছুক্ষণ আগে তো শ্বশুর শাশুড়ি এই বাড়িতে এসেছে। শ্বশুর শাশুড়ি একটু আগে তোমার শ্বশুর শাশুড়ি এই বাড়িতে চলে এসেছে, আর তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে এক্ষুনি শ্বশুর বাড়ি ফিরে যাবে। কি কাতারে শ্বশুর বাড়ি চলে যাবে? বলি তোমার কথাই যাবে? হ্যাঁ, আমার কথাই যাবে। তুমি কোনো আপত্তি করবে না। আর একটু আগে তোমরা দুই ভাই বোন মিলে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলে না, সেটা যেন আবার সত্যি সত্যি করে বসো না। কি বলতে চাও তুমি? ওই ঘোষাল বাড়ি সম্পর্কে তুমি কতটুকু জানো? অনেক কিছুই জানি, আর এ বাড়ি সম্পর্কেও আমি অনেক কিছু জানি। এ বাড়ির কি জানো তুমি? তুমি যেমন রাস্তাঘাট তৈরি করার কন্ট্রাক্টর, তেমনি তোমার এই বউ সংসার গড়ার কারিগর। হ্যাঁ,
তোমার দাদা যেমন খুব ভালোভাবে জানে কোন কাজে কতটুকুনি রড বালি সিমেন্ট লাগে, তেমনি তোমার এই বৌদিও খুব ভালোভাবে জানে সংসারকে সুখের স্বর্গ তৈরি করতে কোথায় কতটুকুনি সোহাগ লাগে আর কোথায় কতটুকুনি শাসন। জ্ঞান দিয়ে দিয়ে তুমি পিয়ালির মাথাটা খাবে দেখছি। শুধু আমার নয় দাদা, তোমারও। এবার আমার ভাই বোনে দুজনের মাথা ও গিলে খাবে। ও বাবা, সে কি? হ্যাঁ, এত বড় বড় দুটো মাথা আমি গেলবো কি করে? গলায় আটকে যাবে না? আটকাবে না, আটকাবে না আলপনা বৌমা, আটকাবে না। আমি যখন হৈমকে বৌমার কাছে ক্ষমা চাওয়াতে নিয়ে এসেছি তখন আর কোনো কিছুতেই আটকাবে না। হৈম, হৈম, দাও দাও দাও, বৌমার কাছে ক্ষমা চেয়ে নাও। বৌমা, তুমি আমাকে ক্ষমা করো মা। স্বামীর ভয় চাইছেন না সত্যি সত্যি চাইছেন? সত্যি সত্যি ক্ষমা চাইছি বৌমা, কারণ এই যুগের শাশুড়দের কারণে অকারণে বৌমার কাছে ক্ষমা চাইতে হয়। তাই তুমি তোমার হতভাগিনী শাশুড়িকে ক্ষমা করো মা। ছি ছি ছি, আপনি কি করছেন কাকিমা? ঠিকই করেছে, ঠিকই করেছে। ভগবান যখন যা করেন মঙ্গলের জন্যই করেন। বৌমা, বৌমা, আমি তোমার জন্য গাড়ি ভাড়া করে নিয়ে এসেছি, তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো বৌমা। যাবো, তার আগে আপনাদের সঙ্গে আমার কিছু কথা আছে। কথা? কি কথা বৌমা? আপনি কোনোদিন আমার কোনো কাজে বাধা দিতে পারবেন না। তাই হবে বৌমা, আমি তোমার কোনোদিন কোনো কাজে বাধা দেব না। আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। করব না, করব না, করব না। মনে রাখবেন, আমার বোনের সঙ্গে এটা আপনার ফাইনাল কন্ট্রাক্ট। না গো কন্ট্রাক্টর বাবু, আরো কিছু বাকি থেকে গেল, সেগুলো তুমি তোমার বোনকে কন্ট্রাক্ট করে নিতে বলো। আলপনা, যেমন ধরো বৌমা সকাল 9টা অবধি ঘুমাবে আর শাশুড়িকে গরম চা তৈরি করে নিয়ে তার মুখের কাছে ধরতে হবে। শিওর, একেবারে গরম গরম চা। সেই গরম চা যদি একবার ঠান্ডা হয় তাহলে বৌমার গরম মেজাজটাও সহ্য করতে হবে। হবে তো, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তো। আর চাকরি করা বৌমাকে সকাল সকাল ভাত রান্না করে দিতে হবে। তা তো হবে। তাছাড়া অফিসে দুদিন আমার অফিসের পোশাকগুলো কেচে দিতে হবে এবং রাতের পোশাকগুলো কেচে দিতে হবে। ঠিক আছে বৌমা, তাই হবে। আর সব কাজের শেষে হাত জোড় করে বলতে হবে, কোনো অসুবিধা হচ্ছে না তো চাকরি করা বৌমা? কোনো অসুবিধা হচ্ছে না তো বৌমা? চিৎকার করে কোনো লাভ হবে না দাদা। আসলে তুমি বৌদিকে ভয় করো। আমি যদি তুমি হতাম তাহলে তোমার বউকে চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে বার করে দিতাম। না না বৌমা, না না না, ভাইয়ের বউ হতে ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দিতে নেই। বিশেষ করে যে বৌমা লক্ষ লক্ষ টাকার সম্পত্তি নিয়ে শ্বশুর বাড়ি আছে, তাই না? আরে আপনার বৌমা তো একটা কথা বলেছে, বাকি কথাগুলো আমি বলছি, মন দিয়ে শুনুন। আবার তুমি কি বলবে বিবেক? আরে বৌমার সঙ্গে তো শাশুড়ির কন্ট্রাক্ট হয়ে গেছে, এবার সব ঠিক হয়ে যাবে। থামুন! আমি বিবেকানন্দ বিশ্বাস, 20 সালের বিষাক্ত করোনা ভাইরাস, 21 সালের পাবলিক বলেছে আরো ভয়ঙ্কর ডাবল অ্যাকশন ব্ল্যাক ফাঙ্গাস, আবার এই মুহূর্তে আছড়ে পড়া অতিমারি থার্ড ঢেউ ভয়ঙ্করের ভয়ঙ্কর ডেল্টা প্লাস। আমি বিবেকানন্দ বিশ্বাস। অনেক ধাপ্পা দিয়েছেন, আর ধাপ্পা দেবেন না। আমি ধাপ্পা দিয়েছি? দেননি? বিয়ের আগে আপনি আমার দাদাকে বলেননি আপনার নাকি কলকাতার বুকে 3খানা বাড়ি আছে? ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমা করে রেখেছেন জয়ন্ত আর বসন্তর নামে, প্রচুর টাকা ইনশিয়ার করে রেখেছেন। কোম্পানি শেয়ার কিনেছেন আপনি। কলকাতার বড় বাজারে মস্ত বড় কাপড়ের দোকান আছে। বৌমা, আপনার কথা বিশ্বাস করে আমার একমাত্র আদরের বোন সুখী হবে ভেবে পণ যৌতুক মিলিয়ে কয়েক লক্ষ টাকা আমি আপনার হাতে তুলে দিয়েছি। সে কথা বলে কি লাভ? কি লাভ আপনি বুঝবেন না, বুঝবে আপনার ধাপ্পা বাদশামী। বৌমা কি বলছো বৌমা? কি বলছি মন দিয়ে শুনুন। 3 দিনের মধ্যে আমার দাদার দেওয়া সব টাকা আর গয়না আমাকে ফেরত দিয়ে দেবেন। ওগুলো আমি আমার নামে ব্যাংকে জমা রেখে দেব। কি হলো? যন্ত্রণা হচ্ছে বুঝি? যান, গাড়ি থেকে বসুন, আমি আপনাদের সঙ্গে বাড়িতেই যাব। আমি বিবেকানন্দ বিশ্বাস, 20 সালের বিষাক্ত করোনা ভাইরাস, ধাপ্পা দিয়ে চিটিংবাজি করে যত টাকার সোনা আমার আপনারা খেয়েছেন তার সবটাই আমরা 2 ভাই বোন মিলে আপনার গলায় আঙুল দিয়ে বের করে নেব। ওগো, কি ভাবছো তুমি? হৈম, হৈম, আমি এখন কোথায়? মাটিতে, ফুটপাতে। আমার তুমি আগের মতো খেটে খাওয়া
কি কাজ করলি মাখন? এক এক শালা এক এক রকম। জীবনে ভুল করলে মানুষকে তার এমনি করে মাসুল গুনতে হয়। ধাপ্পা দিয়ে মিথ্যে কথা বলে দাদার বিয়ের টাকা দিয়ে বাবা তার কাপড়ের দোকানের মহাজন মিটিয়েছে। এখন পুত্রবধূ মহাজনের ঋণ মেটাবে কি দিয়ে? সে তো আজ গালাগাল দেবেই। ঘরের লক্ষ্মী যে। অথচ আমাদের ঘরের লক্ষ্মী যার আসার কথা ছিল, সেই বকুল দিয়ে আজ গণিকা হয়ে গেছে। সে কথা আজও আমি দাদাকে বলতে পারিনি। আমার বেশ মনে পড়ে, অনেকদিন আগে আমি বকুলদিকে জিজ্ঞাসা করেছিলাম, বকুলদি, তুমি তো আমার ঘরের লক্ষ্মী হয়ে যাবে, তুমি লক্ষ্মীর আলপনা দিতে জানো? আমি তোমার দাদাকে বিয়ে করে তোমাদের বাড়িতে বৌদি হয়ে গেলে আমি খুব শীঘ্রই প্রমাণ করে দেব আমি খুব সুন্দর ঘর সাজাতে পারি আর খুব সুন্দর করে আঁকতে পারি ওই লক্ষ্মী পুজোর আলপনা। বকুলদি, বকুলদির জীবনের স্বপ্ন কল্পনা শুধু স্মৃতির জালবোনা। না না, আর আমি কিছুই ভাবতে পারছি না, আর আমি কিছুই ভাবতে পারছি না। কি ভাবতে পারছিস না রে জয়ন্ত? বকুলদির কথা। বকুলদি আর বকুলদি। কেন বকুলদি নাম ছাড়া আর কোনো নাম তোর মুখে আসে না? কেন তোর পিয়ালি বৌদিকে ভালো লাগে না? দাদা, বাড়ির ভেতরে গিয়ে দেখ, তোর পিয়ালি বৌদি আর তার দাদা কি সুন্দর ভাবে বাবা মাকে গালিগালাজ করছে। বাবাকে গালাগাল দিচ্ছে আর তুই হাসছিস দাদা? বিদ্যুৎ চমকালে মেঘ তো ডাকবেই রে ভাই। ছি দাদা ছি, শত অন্যায় করলেও উনি তো আমাদের বাবা। কি বললি? বাবা মা অন্যায় করলে ঘরে বসে ছেলে মেয়ের তার সমালোচনা করবে, কিন্তু একজন বাইরের লোক বাড়ি বয়ে এসে বাবা মাকে অসম্মান করলে সেটা কি সন্তানের সহ্য করা উচিত? কিন্তু তার জন্য আমি কি করতে পারি? ওরা তো টাকা ফেরত চাইছে। টাকা ফেরত চাইছিল বাবা বসন্ত, ওরা আমাদের বংশের মান সম্মান ধুলায় লুটিয়ে দিতে চাইছে। তার জন্য আমি কি করতে পারি মা? রামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। আমি কি পিতৃ মিথ্যা পালনের জন্য 14 বছরের জন্য জেল খাটতে যাব? জেল খাটতে যাবি কেন দাদা? তোর বউ আর সম্বন্ধীর পণ্যের কথা সরকারকে জানিয়ে দিয়ে বাবাকে যাতে জেল খাটাতে না পারে তুই সেই ব্যবস্থাই করবি। কি বললি? বাবাকে জেল খাটতে হবে? জেল খাটবার আগে আমাকে হয়তো আত্মহত্যা করতে হবে রে বাবা বসন্ত। বাবা, ওরে বসন্ত, তুই তোর বাবার মুখের দিকে তোর ভালো করে চেয়ে দেখ। কাল থেকে তোর সম্বন্ধে আর বৌমা এ বাড়িতে আসার পর থেকে তোর বাবা যেন কেমন হয়ে গেছে। আজ থেকে আমি ভালো করে খাইনি ঘুমোইনি, অথচ তোর বউ আর সম্বন্ধী আমাকে দিন রাত গালিগালাজ করছে। ওইকে বলতে চাস কাপড়ের দোকানটা বিক্রি করে দিয়ে ওদের টাকা আমি ফিরিয়ে দেব? বাবা, কিন্তু আমি ওদের যে টাকা ফিরিয়ে দেওয়ার কথা দিয়েছি রে বাবা বসন্ত। ওরে বসন্ত, তুই কি কিছুই করতে পারিস না? ওরে যেমন করে হোক তুই তোর বাবাকে এই লজ্জার হাত থেকে বাঁচা বাবা। বসন্ত বসন্ত, আমি ভুল করেছি রে বসন্ত, আমি মহা ভুল করেছি। আমি ভুল করে বকুলের সঙ্গে তোর বিয়ে না দিয়ে যে ভুল করেছি তার আমি মর্মে মর্মে অনুভব করছি। বাবা, আমি অনুতাপ করছি। মাথার উপর ধর্ম আছে, কুকর্ম করলে মানুষকে তার ফল পেতে হয়। বাবা, কিন্তু ভুলটা তো আমি আমার নিজের জন্য করিনি,
লোভ আমার গলা টিপে সেই ফুলের কাছে নিয়ে গেছিল ঠিকই, কিন্তু বাপের শাস্তি শুরু হয়ে গেছে। ওই মা, বাপের শাস্তি শুরু হয়ে গেছে। তুই তোর মায়ের কথা রাখ বাবা, মায়ের হাতের শাখা সিঁদুর শুধু তুই রক্ষা কর, যেমন করে পারিস ওদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা কর বাবা। বসন্ত, বসন্ত, আমি তোর বাবা, আমি তোর হাত ধরে বলছি, বকুলকে না পাওয়ার অভিমানে তুই আমার উপর প্রতিশোধ নিস না বাবা, তুই আমার উপর প্রতিশোধ নিস না। আমি তোর মা 10 মাস 10 দিন অসহ্য গর্ভ যন্ত্রণা সহ্য করে তোকে এই পৃথিবীর আলো দেখেছি, সেই মাকে তুই বৈধব্য যন্ত্রণার হাত থেকে বাঁচা বাবা। মায়ের হাতে শাখা এই সিঁদুর তুই রক্ষা কর, আমাদের কথা দে বাবা, আমাদের তুই কথা দে, কথা দে বাবা, তুই কথা দে। কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম মা, আমি তোমাকে কথা দিলাম বাবা, যেখান থেকে পারি যেমন করে পারি ওদের টাকা আমি ফেরত দেব। পৃথিবীর আলো দেখার বিনিময়ে, প্রকৃতির রূপ রস গন্ধ ভোগ করার বিনিময়ে পিতৃমাতৃ ঋণ আমি শোধ করব বাবা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সঃ। শান্তি নাই, বিয়ে করে পৃথিবীতে শান্তি পেলাম না। বিয়ের পর জাতি ভাষা ভুলি কি এই উড়িয়া ছোঁয়া লোচন পানেগিরি হয়ে গেছে খাঁটি বাঙালি। এতেও কি আবার শান্তি পাওয়া যায়? বরদা বাবু জামা প্যান্ট দুটো হাতে দিয়ে বলল, লোচন জামা প্যান্ট দুটো লন্ডিতে দিয়ে আয়, আমার ওদের জীবনের পাপ লেগে আছে। এই বড়দাবার মতো মানুষ যদি মদ খেয়ে বাড়িতে আসে তাতে কি আর মান সম্মান থাকবে? থাকবে না লোচন, শিক্ষা যে শিক্ষা তুলে মরছে। বরদা বাবু, আপনি মদ খেয়েছেন, আপনি না শিক্ষিত মানুষ। শিক্ষিত শিক্ষা। বরদা বাবু, আউট, গেট আউট। তুই এখান থেকে এখন যা, আমি এখন একটু একা থাকতে চাই। একা থাকবে থাকো বরদা বাবু, কিন্তু মদ খাবেন না। আপনি তো বেটা ছেলে, মন থেকে সব দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে আগের জীবনে কি ফিরে যেতে পারবে না? কেন মদ খাবে? দয়া করে আর মদ খাবেন না বরদা বাবু, মদ খাবেন। লোভী স্বার্থপর ধাপ্পাওয়াই বাবার ছেলে তো জন্মনি, আর আমার মতো সদ্বংশ মা তো তোমাদের নেই। থাকলে বুঝতে পারতে কেমন আমি মদ খাই, কি নিদারুণ যন্ত্রণায় ছটফট করছে আমার এই হৃদয়। বাহ বাবা বাবা বাহ, নাটক হচ্ছে গো, নাটক। নাটক নয়, নাটক নয়, এটাই জীবন। জীবন? ধাপ্পাবাজের ছেলের আবার জীবন? মুখ সামলে কথা বলবে বিবেকানন্দ। বিবেকানন্দ নয়, বিবেকানন্দ নয়, বলো বিবেকানন্দ বিশ্বাস। অক্টোপাসের মতো তোমাদের সংসারটাকে আমি চারিদিক থেকে ঘিরে ফেলেছি। এবার বন্ধ করে দেব তোমাদের সংসারের শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস। আর সেই বিশ্বাসে আঘাত করে তোমার বাবা আমার দাদার কাছ থেকে যৌতুক হিসেবে যত টাকা নিয়েছে সেগুলো ফেরত না দেওয়া পর্যন্ত আমার দাদার মুখ কিছুতেই বন্ধ হবে না। লিমিট ডিটেকটিভ নায়িকা, নায়িকার হাতে এখন মদের শিশি। বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু ওভার ডায়লগ ছেড়ে দেবো। তাহলে তোমার বাবার হয়ে তুমি টাকাটা ফেরত দিয়ে দাও বসন্ত। এই অ্যাটাচিতে আছে আপনাদের দেওয়া সব টাকা। এই টাকা দিয়ে আমি ঘুরিয়ে দেবো আপনাদের স্পর্ধার চাকা। তাই দে বাবা বসন্ত, তাই দে। ওই একার জীবনে সব টাকা তো সম্বন্ধের হাতে
মাথা তুলে দিয়ে তুই তোর বাবাকে অসম্মানের হাত থেকে বাঁচা। হামা হামা করে মায়ের আঁচলের তলায় ঢুকে মোদের বসন্তের মিষ্টি হাওয়া দিয়ে তুমি বাঁচিয়ে তোলো বসন্ত। বসন্তকে নিয়ে কত রহস্য করবে বৌমা? যৌবনের এই রহস্য লাভ এই বুড়ি বয়সে আপনি বুঝতে পারবেন না শাশুড়ি ঠাকুরুন। বুড়ি হয়ে আমি জন্মাইনি বৌমা, তোমার মতো রূপ যৌবন আমারও ছিল, তবে সেই রূপ যৌবন নেই তোমার মতো শ্মশান ফালি হয়ে আমি হাজার জনের মধ্যে মিলিয়ে দিইনি। কি বলে হারামজাদে? একথার মানে আপনি বুঝতে পারবেন না জেগি জগদ্ধাত্রী। বসন্ত বসন্তের জীবন থেকে বসন সরে গিয়ে এসেছে শীত, তাই এই টাকাগুলো নিয়ে যান। শীতের জন্য আপনারা কিছু গরম চাদর কিনে নেবেন। বসন্ত ওই অ্যাটাচির মধ্যে শুধু টাকাই নয়, গয়নাগুলো আছে। আর ওই 4 চাকার চাবি ওটা ড্রাইভারের কাছে। ঠিক আছে, তোমার এই কথাগুলো আমার মনে থাকবে বসন্ত ঘোষাল। নাম আমার বিবেক বিশ্বাস হলে কি হবে? বিবেক আর বিশ্বাসের কোনো জায়গা আমার হৃদয়ে নেই। আমি চাই শুধু টাকা, টাকা আর টাকা। আর সেই টাকার পাহাড়ে বসে আমি করব রাজ। তাই খুব শীঘ্রই বদলে দেব তোমার জীবনের ইতিহাস। ততদিনের জন্য তুমি অপেক্ষা করো বসন্ত ঘোষাল, অপেক্ষা। খেলা হবে, খেলা। ভয়ঙ্কর খেলা। চলে আয় পিয়ালি। তাই চলো দাদা, এই বেলাটা তোমার বাড়িতে কাটিয়ে সন্ধ্যেবেলা ফিরে আসবো এই বাড়িতে। আর কাল থেকে শুরু করবো আমার কাল নাগিনীর নাচ। আর সেই নাচ দেখে এই সংসারে সবাই হয়ে যাবে কুপোকার। কুল কুল নটি বয় কুল। আমি তোমার ঘরের চাকরানি নয়, তোমার জীবন সঙ্গিনী। মাইন্ড হিট বাই। ইয়ালির কথা বাদ দিয়ে আবার কথার উত্তর দে। তুই এত টাকা কোথায় পেলি? আমি তোমরা অফিসে যাওয়ার আগে আমাকে যা যা করতে বলেছিলে আমি তাই করেছি। কি করেছিস তুই? আমি ব্যাংকের ক্যাশ থেকে টাকা চুরি করেছি। কি করেছিস? টাকা চুরি করেছিস? প্রকারান্তরে তোমরা তো আমাকে তাই বলেছিলে মা। না, আমি তোকে টাকার ব্যবস্থা করতে বলেছিলাম, কিন্তু চুরি করতে বলিনি। মাগো, ঠিক এই মুহূর্তে আমার এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগে ভুবনের মাসির কথা মনে পড়ে যাচ্ছে। কি বাবা, আমি ঠিক বলিনি? হ্যাঁ, তুই ঠিক বলেছিস বাবা, তুই ঠিক বলেছিস। পাপ করেছি আমি, আর প্রায়শ্চিত্ত করছিস তুই। আমার পরম পূজনীয় বাবা সন্তানকে অন্ধকারে ঠেলে দিয়ে কি সুন্দর আলোর কথা বলছে। এছাড়া তোর বাবার যে কোনো উপায় ছিল না বসন্ত। মাগো, তুমিও অনিবার্য কারণে বাবার পক্ষেই চলে গেছো। আজ আমাদের পক্ষে কৃষ্ণ পক্ষ রে বাবা বসন্ত। এই তো বাবা, কারণ লোভ, লালসা আর ধাপ্পাবাজির মেঘ দিয়ে সব ঢেকে দিয়েছে আমাকে। আমাকে মূল্যায়ন করে তুমি সুখী হতে চেয়েছিলে। না না, আমি আমার নিজের জন্য সুখ কিনতে চাইনি। তবে কাদের জন্য কিনতে চেয়েছিলে? তোদের জন্য, তোদের দু ভাইয়ের জন্য বাবা। তোদের সুখী করবার জন্য একটা মিথ্যের আশ্রয় নিয়েছিলাম আমি। আমি প্রথম জীবনে খেতে পাইনি। কতদিন আমি উপোস করে কাটিয়েছি, তোর মা ভালো করে জানে। তারপর তোরা বড় হলি, তোদের লেখাপড়া শিখালাম,
আর 5টা ছেলের বাবার মতো আমিও বড় লোক হওয়ার স্বপ্ন দেখলাম। না থাক হইম থাক, তুমি আমাকে বলতে দাও। না খেয়ে উপোস দিয়ে কিছু পয়সা সঞ্চিত করে একটা কাপড়ের দোকান করেছিলাম। তারপর সবাই বলতে লাগলো, বাবা শ্রীভূষণ ঘোষাল আপনি তো বড় লোক হয়ে গেছেন, আপনার তো অনেক টাকা। সেই অনেক টাকা আর অনেক বড় লোক হওয়ার স্বপ্ন আমাকে যেন ভূতে পাওয়ার মতো পেয়ে বসলো। তারপর একটার পর একটা মিথ্যে কথা বলে আমি মিথ্যে বড় লোক হয়ে গেলাম। কিন্তু তোর বউ আর সম্বন্ধী আমাকে গালিগালাজ করার পর সে স্বপ্ন আমার ভেঙে গেছে, সে ভুলও আমার ভেঙে গেছে। তোমার যখন ভুল ভাঙলো বাবা, বসন্ত, বন্যার জলে আমার তখন একুল অকুল দুকুল ভেসে গেল বাবা। বসন্ত, আমি অবিরাম সাঁতার কেটেও কোনোদিন তীরে উঠতে পারবো না বাবা, কোনোদিন না। ঈশ্বর, এই দৃশ্য সন্তানের দুঃখ যন্ত্র দেখাচ্ছে। তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাদের মৃত্যু দাও, মৃত্যু দাও। মৃত্যু দাও ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও। এই নরক যন্ত্রণা থেকে আমাকে তুমি মৃত্যু দাও। আমি কিছুতে ভুলতে পারছি না আমার ফেলে আসা অতীতের কথা। আমি ভুলতে পারছি না ভাই ফোটা দিন আমার ভাই জয়ন্তের কথা। আমি কিছুতে পারছি না বললে হবে না বকুলদি, যেমন করে হোক তোমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। কেন কেন রে মুন্না, কেন তুই আমাকে এখান থেকে পালিয়ে যাওয়ার কথা বলছিস কেন? তোমার এই অবস্থা দেখি নিজেকে এমন লজ্জা লাগে দিদি, মনে হয় আত্মহত্যা করব না। তোমার এই অবস্থার জন্য আমি তো দায়ী বকুলদি, আমি তো দায়ী। কি বললি মুন্না? আমাকে তো দিদি বলে ডাকলি ঘরে মুন্না। তোর মুখে দিদি ডাক শুনি আমার ভাই ফোটাতে মানে ভাই জয়ন্তের কথা মনে পড়ে গেল। সে কবে এসেছিল ছেলেটা, আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা বলেছিল। বকুলদি বকুলদি, আমি তোমাকে এই নরক থেকে নিয়ে যেতে এসেছি বকুলদি। কেন কেন তুই আমাকে বারবার এখানে লোভ দেখাতে আসিস? এই তুই তো জানিস এই নরকে যে একবার পা দিয়েছে তারা সংসারে ফিরে যাও হয় না। যাও, চলে যাও, তুই এখান থেকে চলে যা। ওসব পুরনো সংস্কার ভেঙে ফেলে দিয়ে আমি তোমার জন্য নতুন সংসার করে দেবো বকুলদি। আজ যেমন তুমি আমার গালে চড় মারলে, একদিন এই সমাজের গালে চড় মেরে আমি চিৎকার করে বলবো, ওগো সমাজপতিদের পুরনো ঘুঘুর বাসা, তোমরা কুমারী মেয়েদের বিয়ের জন্য পণ প্রথা রোধ করার জন্য যেমন কাগজে কলমে আইন তৈরি করেছ, তেমনি দেশের হাজার হাজার হতভাগিনী গণিকাদের সুস্থ জীবনে ফিরে যাওয়ার জন্য তোমরা কি এক চিলতে কাগজে আইন তৈরি করতে পারো না? আরে যা যা, তোরা কিছুই করতে পারবি না। শালা এদেশে পুরুষদের চৌপঞ্জা জুতোর বুড়ো হয়ে গেছে রে। তাই বেশি ফোটানি না করতে। যা, চলে যা, চলে যা, চলে যা বলছে। বকুলদি, তুমি আমি যতই আঘাত করো, যতই অপমান করে তাড়িয়ে দাও না কেন, আমি কিন্তু আবার আসবো বকুলদি, আমি আবার আসবো। তোমার হাতে ভাই ফোঁটা দিতে বকুলদি। সেই যে ছেলেটা চলে গেল আর ফিরে আসেনি। সেদিন জয়ন্তকে তুমি কেন তাড়িয়ে দিয়েছিলে বকুল? তাড়িয়ে না দিলে আমি যেতাম কোথায়? বলি মুন্না, আমি খেতাম কি? না খেয়ে মরতে, ফুটপাতে গিয়ে পড়ে থাকতে, কারো বাড়িতে ঝিয়ের কাজ করতে, তবুও তো তুমি সুস্থ হয়ে বেঁচে থাকতে পারতে। আমি তো তাই চেয়েছিলাম রে মুন্না, কিন্তু কারো সাহায্য আমি পাইনি রে। সাহায্য কি চাইলে পাওয়া যায়? সেই জয়ন্তর গালে চড় মারার মতো আমার গালে চড় মেরে দিদির মতো শাসন করে কেন বলতে পারোনি? ওরে মুন্না,
ওই সুশান্তটা কায়দা করে ওই ভাইরাসের বাচ্চা বিবেকানন্দ বিশ্বাসকে এখান থেকে সরিয়ে দিয়েছে। কাজে এই সুযোগ নষ্ট না করে চলো, তোমাকে আমার নতুন বাড়ির ঠিকানায় পৌঁছে দিয়ে আমি আবার আমার পুরনো বাসায় ফিরে আসবো। না, আমাকে এখানে দেখতে না পেয়ে ওই বিশ্বাসবাবু যদি তোকে জিজ্ঞাসা করে তখন থেকে কি উত্তর দিবি? আমি মদ খেয়ে মাতাল হয়ে খিস্তি করে বলবো, বিশ্বাস বাবু গো, তোমার ওই ঠেকের মাথায় লাথি মেরে এই হারামজাদে টেকলে চড়ে এখান থেকে পালিয়ে গেছে। কাজে এই সুযোগ নষ্ট না করে এই মুহূর্তেই চলো। দিদিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে তো এই ভাইকে বিপদের যদি দিতে হবে দিদি, তাই এই মুহূর্তেই চলো বললেই হলো। সামনে যে ব্ল্যাক ফাঙ্গাস হাজির হলো। বিশ্বাস বাবু, ওই শুয়োরের বাচ্চা মুন্না মস্তান, সেদিন যেমন কায়দা করে ময়না পাখিটাকে আমার খাঁচায় নিয়ে এসেছিলি, আজ আবার ওরম করে কোথায় নিয়ে পালাচ্ছিলিস রে শালা কুত্তার বাচ্চা? বিশ্বাস বাবু, কাবু করে দেবো শালা আমার সঙ্গে বেইমানি করলে। ভাইরাসের সংক্রমণে ঘরে শুয়ে খাবি জল শাবক। ইংলিশ শালিকে নিয়ে পুরীর সমুদ্রে কদিন হাবুডুবু খেয়ে এসে তোর মস্তানি ঘুষিয়ে তোকে করে দেবো খাবো। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি, আমি আপনার সঙ্গে পুরীর হোটেলে যেতে পারবো না। ওই জন্যই বুঝি হাল বষ্ট মুন্নার সঙ্গে বষ্টমী সেজে নগর কীর্তন করতে নবদ্বীপ চলে যাচ্ছিলি? বিশ্বাস বাবু, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণ, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণ। নদিয়া নগরে সচী মাতার ঘরে, নদিয়া নগরে সচী মাতার ঘরে শালা উদয় হলো নিময় চাঁদ। নতুন নাগর পেয়েছিস তাই না? বাবু, আপনার ঘরে কি মা বোন নেই? নিজের মা বোনকে নিয়ে পড়ে যাও, তাদের যৌবনের জ্বালাও মিটবে আর ওই মা বোনও খুশি হবে। শালা মুন্না মাস্তান, তোর এত বড় বুকের পাটা বিবেকানন্দ বিশ্বাসের বাম্মা তুলিয়ে কথা বলিস? আমি বিবেকানন্দ বিশ্বাস, বিশ্বালের বিষাক্ত করোনা ভাইরাস, এই ভাইরাসের বাচ্চার হাতে চাপে তোর শ্বাসনালীটাকে আমি বন্ধ করে দেব। বন্ধ হয়ে যাবে তোর শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস। কাল সকালের সংবাদপত্রে তোর ছবি হবে মুন্নার জন্য তেরা তো দরদ কিসের রে? মুন্না কি তোর যৌবন বাগানের মালিক? বল, এখান থেকে আর পালাবার কথা বলবি? বিবেকানন্দ বিশ্বাস তোদের দুটোকে কুত্তার মতো গুলি করে মারবে। তাই শোন, ওসব প্যান প্যানানি কান্না বন্ধ রেখে সেজে গুজে রেডি হয়ে নে, সন্ধ্যেবেলায় তোকে নিয়ে যাব পুরী। তাই সাজুগুজুটা খুব জরুরি। বললাম না, আমি বললাম না রে মুন্না, ওই ভাইরাসের বাচ্চা বিবেকানন্দ বিশ্বাসের হাত থেকে আমি নিজেকে কিছুতেই বাঁচাতে পারলাম না। আমাকে একটু আশ্রয় দিয়ে পুলিশের হাত থেকে বাঁচান। তুমি ওর নাম বসন্ত ঘোষাল, ব্যাংকের ক্যাশ তহজুব করে ফেরার হয়ে ঘুরে বেড়াচ্ছিল। পুলিশের তাড়া খেয়ে আপনাদের এই নিষিদ্ধ পল্লীতে ঢুকে পড়েছে। বসন্ত বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন থানায় চলুন। দাঁড়ান দাঁড়ান অফিসার দাঁড়ান, ওই বসন্ত ঘোষালের ব্যাংক তছরূপ করে টাকা যদি আমি আপনাকে জমা দিয়ে দিই? কিন্তু আপনি দেবেন কেন? কারণ ওই তছরূপ করে টাকা যে উনি আমার কাছে জমা রেখেছিলেন। বকুলজি, না না, আর আমি
আমি পালিয়ে যাবো না রে মুন্না, আর আমি পালিয়ে যাবো না। আমি নাচবো, আমি গাইবো, আমি নিত্য নতুন খদ্দেরদের মনোরঞ্জন করে আমি গোছা গোছা টাকা রোজগার করবো। বিশ্বাস বাবু, আপনি টাকা নিয়ে রেডি থাকুন, আমি আপনার সঙ্গে পুরীর হোটেলে যাব। অনেক কষ্টে নৌকোটাকে তীরের সামনে এনেও পাড়ে ওঠাতে পারলাম না। ভালোবাসা কর্তব্যের যুদ্ধে এই বকুলদের কাছে আমি হেরে গেলাম। চলুন বসন্ত বাবু, বাইরে আমার থানার গাড়ি অপেক্ষা করছে। এই নোংরা জায়গায় দাঁড়িয়ে থাকতে আমার ঘেন্না করছে। চলো। আমি কর্তব্যের ঋণ শোধ করতে গিয়ে ভালোবাসার দ্বারে ধরা পড়লাম। খেলা হচ্ছে, খেলা খেলা হবে, খেলা। আমি বিবেকানন্দ বিশ্বাস, 20 সালের বিষাক্ত করোনা ভাইরাস। একটার পর একটা প্রোগ্রামে আমি হয়েছি সাকসেস। আমার প্রতিযোগিতার মেন প্লেয়ার ওই শশীভূষণ ঘোষাল তখনই আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে। অমনি তার শাটাল ককটা তার ঘরে চাপ মেরে বসিয়ে দিলাম। পারলে না শশী ঘোষাল, পারলো না তোমার আদর্শবান ছেলে বসন্ত ঘোষাল। সে এখন ব্যাংকের ক্যাশ তছরূপের দায়ে অ্যারেস্ট হয়েছে। 2 দিনের মধ্যে টাকা ফেরত দিতে না পারলে তার জেল হবে, জেল। এত বড় দুঃসংবাদ পেয়ে তুমি হাসছো বিবেকানন্দ? হ্যাঁ, শুধু হাসছি না, আজ আমি মিস দীপাঞ্জনের সঙ্গে মাল খেয়েছি, এবার দীপাঞ্জনের সঙ্গে খেলা করব, খেলা। জীবনটাকে নিয়ে ভেবে খেলো না বিবেকানন্দ। বাড়িতে তোমার স্ত্রী আছে, ভাই আছে, বোন আছে। এইভাবে খেলা করলে তোমার জীবন থেকে সব লস হয়ে যাবে। না 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 না, কিচ্ছু লস হবে না, কিচ্ছু লস হবে না। দেখো, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ভাই বোন স্ত্রীর দিকে ঘুরে তাকালেও চলবে না। আমি আমার লাইফের টার্গেট ফিল আপ করার জন্য পিয়ালির সঙ্গে তোমার সেকেন্ড ম্যারেজ দেব। কি বললে? হ্যাঁ, আবার এটাও বলছি তোমার বোনকে স্পষ্ট জানিয়ে দিও, তাকে বিয়ে করেছি বলে রোজ রোজ ঘরে বসে তার হাতে রান্না খাবার আমি খেতে পারবো না। মাঝে 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 মুখের স্বাদ বদলাতে হোটেলে যাব, নিত্য নতুন আইটেম খাবো। আশা করি আমার কথার মানেটা তুমি বুঝতে পেরেছো। ছি বিবেকানন্দ, ছি! তোমার মুখে এত নোংরা কথা! তুমি কি করে ভুলে গেলে যে আমি তোমার শালক? আর একটা কথা মনে রেখো। কি কথা? তোমার এই সংসার মন্দিরের পূজারিনী আমার বোন আলপনা। কথাটা মনে থাকে যেন। পূজারিনী আলপনা। আচ্ছা ভাই, আলপনা নামটাই কেমন যেন পুজো পুজো গন্ধ, তাই না? নেশা লাগে না, নেশা লাগে না, নেশা চাই, নেশা ভয়ঙ্কর ভাবে মেতে ওঠার নেশা। বেশি নেশা করলে কিন্তু দিশা হারিয়ে ফেলবে বিবেকদা। আমি বিবেকানন্দ বিশ্বাস, 20 সালের বিষাক্ত করোনা ভাইরাস, তাই দিশা যাতে হারাতে না হয় তার জন্য একটা নতুন ভাষা খুঁজে নেব। সে ভাষা বাবুই পাখির ভাষা। সে ভাষার উল্টো দিকে মুখ। হে যুগে উল্টো মুখেই বেশি সুখ। সুখ নয় বিবেকদা, শুধু দুঃখ। কি বললি? এই তোর মাথা খারাপ হয়ে গেছে তাই ভুলভাল কথা বলছিস। তুমিও কিন্তু বাঁকা পথেই হাঁটছো বিবেকদা। কি বললি? আমার দাদা অ্যারেস্ট হয়েছে শুনে মিস দীপাঞ্জনের সঙ্গে খেলা করতে তোমার লজ্জা করে না? না, লজ্জা করে না, লজ্জা করে না। শুধুমাত্র টাকা রোজগারের মেশিন না হয়ে ভালোভাবে বাঁচতে ইচ্ছে করে না তোমার? তোমার বোনকে বুঝিয়ে সুঝিয়ে আমার দাদার সঙ্গে সুখের সংসার করতে বলতে পারো না তুমি? পিয়ালি স্বামী ছাড়া কাউকে চেনে না, স্বামীর ভালোবাসা ছাড়া কিচ্ছু বোঝে না। টাকা আর গয়নার বাক্স না হয়ে বৌদি হবে সুগন্ধি ধূপের প্যাকেট। সুগন্ধি ধূপের প্যাকেট? হ্যাঁ, যার ভেতর থেকে একটা একটা করে ধূপ বের করে নিলে সে শুধু শূন্য হয়ে পড়ে থাকবে, নিজেকে উজাড় করে বিলিয়ে দিয়ে। পিয়ালি মন উজাড় করে পল্লবকে ভালোবাসে, আর পল্লবের সঙ্গে আমি ওর সেকেন্ড ম্যারেজ দেব। আমি আর আলপনা বুঝে বেঁচে থাকতে তা তুমি কোনোদিনও করতে পারবে না। বাধা দেওয়ার চেষ্টা করলে ওই আলপনাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব। আর তোর এই বড় বড় কথা বলা মুখটা এই র্যাকেটের গায়ে আমি। কি করছো তুমি? জয়ন্ত ঠাকুরপোকে র্যাকেট দিয়ে মারছো, কিন্তু কেন? কি দোষ করেছে জয়ন্ত ঠাকুরপো? অনেক বেশি টাকা পেয়ে অনেক বড় অমানুষ তৈরি হয়ে গেছো তুমি। কি বললি শয়তানি? তোর এত বড় বুকের পাটা বিবেকানন্দ বিশ্বাসের কাজে বাধা দিস, তাহলে দেখ তোর এই বড় বড় কথা বলা মুখটা এই র্যাকেটের গায়ে আমি ভাঙতে পারি কিনা। খবরদার বিবেকানন্দ বিশ্বাস, বিবেকহীনের মতো বৌদির গায়ে র্যাকেট তুললে তোমার এই হাতটা আমি মুচড়ে ভেঙে দেব। কি এত দূর? বৌদির উপরে এত পিড়ি? কি বললে তুমি? তোদের এই দুঃসাহসের জবাব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি দেব।
তবেই আমি 20 সালের বিষাক্ত করোনা ভাইরাস বিবেকানন্দ বিশ্বাস। আর সেদিন তুই বুঝবি শয়তানি, এতদিন কার সঙ্গে সংসার করছিলি? সংসার। সংসার সংসার করছিলাম আমি? না না বৌদি না, ওই লোভী স্বার্থপর অমানুষ বিবেকানন্দ বিশ্বাস তোমাকে সংসার করতে দেয়নি। সমস্ত সারটুকু নিজের হাতে রেখে দিয়ে তোমাকে শুধু সংসাজিয়ে রেখেছিল বৌদি, শুধু সংসাজিয়ে রেখেছিল। অথচ স্বামী পুত্র দেওর ননদ নিয়ে সংসার করার কত স্বপ্নই না দেখে দেশের মেয়েরা। এখনো শিবের মতো বর পাওয়ার জন্য শিবরাত্রি ব্রত পালন করে, সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে গিয়ে দেবতার কাছে মঙ্গল কামনা করে। আমিও তো চেয়েছিলাম শিব ব্রত পালন করতে, কিন্তু কি পেয়েছে কিছু। আলপনা, তুই এ সময় কেন এসেছিস? আমার স্বামীর সাথে ব্যবসার সম্পর্ক আছে বলে যা খুশি তাই করবি, কারণে অকারণে তুই এ বাড়িতে আসবি? সে কথা বললে কি তুই বিশ্বাস করবি? সেটা আমার খুশি। আমার স্বামী তোর থেকে যে টাকা ধার নিয়েছিল সে টাকা তুই কবে ফেরত পেয়ে গেছিস? হ্যাঁ পেয়েছি। তুই কি পিয়ালিকে ভালোবাসিস? একটু না। বড় অদ্ভুত চরিত্র তোর। দিন দিন সব আমার ধারণাগুলোকে কেমন একটু একটু করে ভেঙে বেরিয়ে যাচ্ছিস। একটা কথা স্পষ্ট করে বলবি, তোর যদি পিয়ালির প্রতি কোনো দুর্বলতা না থাকে তাহলে তুই কেন আসিস সে বাড়িতে বল? যদি বলি তোকে দেখতে। কি বললি? ছোট্টবেলায় মাকে হারিয়ে আমি তোকে বোন নয় আমার মায়ের আসলে বসিয়েছি, তোর চোখে দেখেছি আমার মরে যাও মায়ের চোখ দুটো। তাই তো অসভ্য অভদ্র মানুষের মতো বারবার ছুটে আসি তোর চোখে আমার মায়ের ছবি দেখতে। দাদা, আমার ভুল হয়ে গেছে, আমায় তুই ক্ষমা করে দে দাদা। মায়ের মতো বোন হয়ে সন্তানের মতো দাদার কাছে ক্ষমা চাইছিস? তাহলে বল এতদিন কেন বলিসনি? ওরে বোন হয়ে কি কেউ দাদাকে ভুল বোঝে? বল কেন বলিসনি? বোন রে, পৃথিবীতে কিছু লোক আছে যারা দেখে যায়, শুনে যায় আর অনুভব করে, মুখে বেশি কথা বলে না। আমিও চাই মুখে কোনো কথা না বলে ছায়ার মতো ঘুরে বেড়েছি তোদের সংসারে অনেক ঘটনার পিছনে। শুধু তোর চোখ দুটো দেখেছি আমি বিবেকানন্দকে অনেকভাবে সাহায্য করেছি, বারবার চেয়েছি পিয়ালির ভালো হোক। তুই যখন চাস পিয়ালির ভালো হোক তাহলে আমার একটা অনুরোধ রাখবি দাদা? অনুরোধ নয়, আদেশ। বল না কি করতে হবে? তোর সঙ্গে পিয়ালির ভালোবাসার অভিনয় করতে হবে। না না, তা কি করে হয়? কেন হয় না? কিছু ভালো কাজের জন্য অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয়। তাছাড়া পিয়ালির সঙ্গে বসন্তর এখনো মনের মিলন হয়নি, তাই ওকেও দাদার লোভের হাত থেকে তোকে বাঁচাতেই হবে। তুই আমায় কথা দে দাদা, তুই আমায় কথা দে। বেশ, কথা দিলাম। তার সঙ্গে আরো একটা কথা দিবি দাদা। আবার কি কথা? তুই তোর দায়িত্বে বসন্ত বাবুকে জামিন করিয়ে আনবি। আমি চেয়েছিলাম কিন্তু বিবেকানন্দ আমাকে শুনবি না। ওই অমানুষ শয়তান জামাই বাবুর কোনো কথা তুই শুনবি না। আলপনা, আরো অনেক কথা আছে, এখন বলবার সময় নেই। আমি খানিকটা নিশ্চিন্ত হলাম, তবে আজ থেকে তোকে পিয়ালির সাথে ভালোবাসার অভিনয় করতে হবে, মিথ্যা প্রেমের নকল অভিনয়। এ কি হলো? নতুন করে আমি যে এক ভয়ঙ্কর অবস্থার সঙ্গে জড়িয়ে পড়লাম। কিন্তু আলপনার কথা রাখতে এই ব্যাংকের ক্যাশিয়ার পল্লব মুখার্জি আজ থেকে সুন্দর এক অভিনেতা। তাই তো পিয়ালির সঙ্গে প্রেমের অভিনয় করতে আমি চললাম পিয়ালির শ্বশুর বাড়ি। বসন্ত বাবুকে অ্যারেস্ট করে পুরো পাহাড়ি অঞ্চলে পিকনিক করতে গিয়েছিলেন বুঝি? আমি তো পিকনিক করে এই মাত্রই ফিরছি। দেখো না, দেখো আমার শরীরটা শুকে, দেখো এমন জঙ্গল পাহাড়ের গন্ধ বেরোচ্ছে। তাই তো কি রোমান্টিক রোমান্টিক স্বাদ তাহলে এতদিনে তোমাকে সবল মারলো। দেখো ভাই বোনের সম্পর্কের মধ্যে আবার যেন রোমান্সের সাপটা ঢুকে না যায়। পিয়ালি নো নো, পিয়ালি নয়। দুদিন পরে আমি যখন তোমাকে সেকেন্ড ম্যারেজ করছি তখন আজ থেকে শুধু প্রিয়া। প্রিয়া? খাও পিও জিও মাই ডার্লিং। কিন্তু আমার যেমন ভয় করছে। আরে সন্দেহ তাই, চুপে চুপে ভয়, তবেই তো প্রেম। এটা যে তোমার শ্বশুর বাড়ি। আরে তাতে কি হয়েছে? ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো বলেই তো তোমাকে নিয়ে এখানে এসেছি। কিন্তু তোমার শ্বশুর শাশুড়িকে আমার উপরে বিরক্ত হচ্ছে। আরে ওরা বিরক্ত হোক, রেগে যাক, গালাগাল দিক,
এটাই তো আমি চাই। ওরা আমার উপর বিরক্ত হয়ে গালাগাল দিক, তবেই তো আমি চাই ওরা বিরক্ত হয়ে, অপমানিত হয়ে বসন্তর সঙ্গে আমার ডিভোর্স করাতে বাধ্য হোক। না না, তা কি করে? পিয়ালি ডিভোর্স করলে যে আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আমি যে আলপনাকে দেওয়া কথা রাখতে নিজের দায়িত্বে বসন্তবাবুকে জামিন করে নিয়ে এসেছি। আমি বসন্তবাবুকে কথা দিয়েছি যেমন করেই হোক তার ব্যাংকের ক্যাশ তজরূপের কেসটা মিটিয়ে নেব। কাজেই আরে এই পল্লব, বুদ্ধদেবের মতো কার ধ্যান করছো? বুদ্ধ কার ধ্যান করছি? তোমাকে নিয়ে আমি কল্পনা সমুদ্রে চলে গিয়েছিলাম। আরে কল্পনা কেন, চলো না চলো, আমরা দুজনে ওই সমুদ্রে স্নান করতে যাই। চলো, আমার যা দেরি হয়েছে না। পিয়ালি, আরে দিন এসে দিন যাই তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। দিন এসে দিন যাই তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। মনে জাগে বিরহে আশা তোমায়। পর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, ঘরের দরজায় দরজায় গিয়ে আমি বলে আসবো, এই যে বাবারা, মায়েরা, শ্বশুর শাশুড়িরা, আপনারা আমার মতো ভুল করবেন না। খেতে না পান শুকিয়ে শুকিয়ে মরবেন, সেও ভালো, তবু বাড়ির মেয়েকে, ঘরের বৌমাকে কোনোদিন চাকরি করতে পাঠাবেন না। আপনি পাগল হয়ে গেছেন শ্বশুর মশাই, আপনি পাগল হয়ে গেছেন। আধুনিকা পুত্রবধূ, ওই লোকটা পাগল হয়ে যায়নি, ও নিজের ভুল সংশোধন করছে। আসলে পাগল হয়েছে তুমি। কি বলি ওল হ্যাগারের দল। বৌমা, তুমিও একদিন শাশুড়ি হবে, আর সেদিন যদি তোমার ছেলের বউ এসে তোমার মুখের সামনে দাঁড়িয়ে ওই কথাগুলো বলে, তখন সহ্য করতে পারবে তো? তোমার মুখে সহ্য করতে পারবে তো? পুরনো দিনের বাবা মা, আপনাদের হিসাবটা একটু ভুল হয়ে গেল। জয়ন্ত, আপনাদের সেই ভুল হিসাবটা আমি ঠিক করে দিচ্ছি। আপাতত আপনারা কানে হাত চাপা দিন। এবার সেই কথাটা বলি। কি বলবেন জয়ন্ত বাবু? বিজ্ঞানের অশেষ অবদানের সাহায্যে সাজে পোশাকে নানা কায়দা করে এ যুগের মেয়েরা উর্বশী তিলোত্তমার মতো চিরযৌবনা হয়ে থাকতে চায়। কিন্তু একবারও তারা হিসেব করে দেখে না, কাল কাউকে ক্ষমা করে না। অনিবার্য কারণে জীবনের সকাল অবশেষে বৈকাল হয়ে যায়। আরে থামো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। না না বৌদি, না, জ্ঞান আমি তোমাকে দিতে আসিনি। আমি শুধু তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি তোমার কল্পনার বিলাস বাদ দাও। না, ওই অলক্ষী সাজ ছেড়ে এই ঘোষাল বাড়ির লক্ষ্মী হও। না, লক্ষ্মী বৌদির মতো বলো, লোচনদা তুমি বাজার করতে যাও। ঠিক আছে, তোমাদের সব কথা আমি শুনবো, সংসারের সব দিক আমি বজায় করে চলবো। আজ থেকে আমার প্রথম কাজ হবে লোচনকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া। লন্ড্রিতেও জামা কাপড় কাচা হবে না, সেটাও আমি বন্ধ করে দিলাম। বৌদি, জয়ন্ত, তুমি যাও বাজার থেকে আমার চপ্পল দুটো পালিশ করে নিয়ে এসো। মাননীয় শাশুড়ি ঠাকুরুন, আজ থেকে জামা কাপড়গুলো আপনি কাচবেন। মাননীয় শ্বশুর মশাই, আজ থেকে এই বাড়ির চাকর হয়ে তুমি বাজারে বাজার করতে যাবেন। সবাইকে কাজের দায়িত্ব দিয়ে আমি আমার নিজের কাজ করতে চললাম। আপনারা সবাই নিজের কাজ নিজেরাই করে নেবেন। তোমার বাকি টাকা পয়সা হিসেব করে বুঝে নিতে আমার সঙ্গে এসো, আমি হিসেব করতে চললাম, পুরনো হিসেব। বাবা, আপনি কি চুপ করে থাকবে? কি করবো বল, ভুল করেছি, তার মাসুল দিতে হবে না। যা যা বাবা, যা যা যা, তোর বৌদির জুতো ঝোড়াটা তুই পালিশ করে এনে দে বাবা, যা যা। সভ্য সমাজ দেখুক যে
এদেশের শিক্ষিত বেকারীরা তাদের চাকরি করা আধুনিকা বৌদিদের জুতো পালিশ করতে যায় জুতো জোড়া মাথায় নিয়ে। তুমি তারে না থেকে বাজারে বাজার করতে যাও, তা না হলে বৌমা যে আমাদের খাওয়া বন্ধ করতে দেবে। আর আমিও যাই বৌমার কথা মতো এই জামা কাপড়গুলো কেচে দিয়ে আসি। ওই মো মাননীয় দর্শক বৃন্দ ও আমার মা ও বোনেরা, এই দৃশ্যটা দেখে আপনারা খুব কষ্ট পেলেন তাই না? না 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 না, কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। প্রতিটি সংসারে একজন শশী ঘোষাল, হৈমবতী, বসন্ত জয়ন্ত আছে। সংসারের শান্তি বজায় রাখার জন্য বৌমার অত্যাচার মেনে নেওয়া ছাড়া যেমন কোনো উপায় আমাদের নেই, তেমনি হয়তো উপায় আপনাদেরও থাকবেন না। তাই বৌমার আদেশে আমি বাজার করতে চললাম। মানুষ যে আজার নেই কো মানুষ। আরে চললাম চললাম করতে করতে একেবারে ডায়মন্ড হারবারের গঙ্গার ধারে এসে পৌঁছে গেলাম। একবার যখন ডায়মন্ড হারবারের গঙ্গার ধারে এসেছি তখন সাঁতার না কেটে আমি বাড়ি ফিরবো না। অপূর্ব যে নতুন আইটেমটাকে হায়ার করেছে পার ডে 50,000 টাকা করে, 7 দিনে মোট 3.5 লাখ টাকা দিতে হবে। তা যাক তা যাক, মেয়ে মানুষের জন্য আমি সব কিছু করতে রাজি। কই রে অপূর্ব, আরে তোর সইছে না আইটেমটাকে পাঠা রে বাবা। আরে পাঠা, তাড়াতাড়ি পাঠা। হ্যাঁ তোমাকে ডাকছি, তোমায় ডাকবো, কাছে বসাবো, আদর করব, তারপর ডেল্টা প্লাসের মতো তোমার ওসব কথা বাদ দাও। তোমার নাম কি? আগে আমার নাম ঝিলমিল মিত্র। ঝিলমিল মিত্র, ভেরি গুড ভেরি গুড। তা তুমি কি এই লাইনে নতুন? তাহলে তো খুব ভালো। তুমি এর আগে কাউকে ভালোবেসেছো? আমি বসন্তকে। বসন্তকে? আগে আমার জীবনে বসন্ত এসে বেরিয়ে গেছে সে, তাই ওই ভালোবাসার কোকিলের ডাক আমি শুনতেই পাই। ওসব কোকিলের ডাক না শোনাই ভালো। ওই স্যার বলছিলাম কি বাড়িতে আপনার বউ নেই? আছে জানো তো, লক্ষ্মী প্রতিমার মতো বউ, পুজো পুজো গন্ধ শালা নেশা লাগে না, নেশা লাগে। আছে, ভাইটা দার্জিলিং এ পড়াশোনা করে, আর বোনটাকে না কয়েক লক্ষ টাকা খরচ করে আমি বিয়ে দিয়েছি, কিন্তু আমার বোনকে স্ত্রীর মর্যাদা দিতে চাইছে না ওই বাস্টার্ড বসন্ত ঘোষাল। কি বলে? বসন্ত ঘোষাল আপনার ভগ্নিপতি? বসন্ত ঘোষাল তোমার পরিচিত নাকি? না সে না, ওই বসন্ত আমার একদম অপরিচিত। ওই বসন্ত বসন্ত নামে আমি কোনোদিন কাউকে চিনি না। ওই সব জানোয়ারের নাম না শোনাই ভালো। মাল এনেছো তো? মাল খাবো, মাংস খাবো, তারপর খাবো তোমাকে। যাও যাও যাও, রেডি করো রেডি করো। শালা শালা মদের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছে। মদের থেকে তোমাদের যৌবনের গন্ধ যে আরো বেশি সুন্দর। তাহলে একটু খাই। বাবা কি করা রে, এইবার খেলা হবে, লুকোচুরি খেলা। লুকোচুরি এসো 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 এসো। डम डम
लोगे तुम प्यार में, बिकते नहीं दिल ये बाजार में। वो चीज नहीं है हम जो यूं बिक जाएंगे, हम तो टकराएंगे। শয়তানের বাচ্চা বিবেকানন্দ বিশ্বাস, শালা তোর জন্য আমার ভালোবাসার মানুষ আজ বিপদে পড়েছে, তাই তোর টাকা দিয়ে আমি তাকে বাঁচাতে চললাম। পিয়ালির দাদা বলে আমি তোর ইজ্জত নষ্ট করলাম না, আর তোর মতো ভদ্রলোকের ইজ্জতের দাম না থাকলো শালা শালা এই গণিকাদের ইজ্জতের দাম না শালা অনেক অনেক বেশি। শয়তানি আমার একটা জীবতী টাকা সোনা নিয়ে পালিয়ে গেছে। 20 সালের বিষাক্ত করোনা ভাইরাস বিবেকানন্দ বিশ্বাস ওই ঝিলমিল ভ্যাকসিনে খাবো। এই কে আছিস? মেয়েটাকে ধর, মেয়েটাকে ধর। ধরে ফেলেছি। এতদিন ধরে যে রোগ আমরা ধরতে পারছিলাম না, সেই রোগ আজ বকুলের ডাক্তারবাবু ধরে ফেলেছে। যে রোগের নাম শুনলে নাকি মানুষ আটকে ওঠে, ব্লাড ক্যান্সার, তাও বা লাস্ট স্টেজ। হ্যাঁ ভগবান, আমি ভাবতে পারছি না আমার বকুলদের কি হবে। হলো কি হলো রে মুন্না, আমার জন্য তুই ভাবছিস না? তুমি অমন করছো কেন? ভাইরাসের বাচ্চা বিবেকানন্দ বিশ্বাস আমার ছদ্মবেশ চিনে ফেলবে, তাই না? বলছিলাম কি বাবা, তোদের বকুলদের ভানুমতির খেয়াল রেখে এসেছে। এই দেখ, একটা ভর্তি টাকা আর বাকি 50,000 টাকা হলে আমি আমি বসন্তের সব টাকা তুলে দিই। সেই টাকা আমি এনে দেবো বকুলদি। ও কিছু নয় রে, ও কিছু নয়, কিছু নয়। ভালোবাসা ঋণ যে এমনি করে শোধ করে দিতে হয় রে মুন্না। বলছিলাম কি, আমি সেই 50,000 টাকা এনে দেবো। এনে দিবি, কিন্তু এত টাকা তুই কোথায় পাবি? এই মুন্না, কোথায় পাবি? আমি তো জানি না মুন্না। বসন্ত আসেনি? জয়ন্ত এসে বলে গেছে বসন্ত বাবু একটু পরেই আসবে। আসবে আসবে, আমার ভালোবাসার মানুষ বসন্ত আসবে। এলেও আর ফুল ফুটবে না বকুলদি, কারণ গাছের গোড়াটায় যে পোকা লেগেছে, তাই ফুল ফোটার আগে এই গাছটা যে মরে যাবে। একটু আমার জন্য একটু আগে কাঁদছিল, কিন্তু কিন্তু কেন যে কাঁদছিল কে জানে। যে জন্য আজও আমাকে কাঁদতে হয় বকুল। বসন্ত, তুমি এসেছো বসন্ত? এসেছি, তবে আমার আর এখন বসন্ত নেই। প্রখর গ্রীষ্মের দুপুর আমার জীবন মাটিকে পুড়িয়ে খাক করে দিয়েছে। কি হয়েছে গো, তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি তোমাকে আড়াল করে রেখে আবার আবার তোমার জন্য প্রশান্তির ছায়া এনে দেব। বকুল, তুমি অসুস্থ বকুল, তুমি বিশ্রাম নাও। তো ব্যাকুল হয়েও না গো, ওই ওই পল্লব বাবুর সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। টাকা পেলে উনি উনি কেসটা উইথড্র করে দেবেন। পল্লব বাবু তো আমাকেও বলেছে, কিন্তু অত টাকা আমি কোথায় পাবো? আমি দেব সব টাকা, আর বাকি 50,000 টাকা হলে আমি আমি তোমার হাতে সব টাকা তুলে দিতে পারবো। তুলে দাও বকুলদি, বাকি 50,000 টাকা তুমি বসন্ত বাবুর হাতে তুলে দাও। তাই দে মুন্না, তাই দে। তোর ভালোবাসা কুড়িয়ে আমি আমি আমার প্রথম জীবনে ভালোবাসা ঋণ শোধ করে দিই। তাই তো তোমার ভালোবাসার টাকা আমার কাছে গচ্ছিত রেখে সেই টাকা আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম।
দে, তাই দে রে মোনা, তাই দে। তোদের ভালোবাসা করি আমি আমার ভালোবাসা ঋণ শোধ করে নেব। বসন্ত, এই বসন্ত, এই বসন্ত, নাও, ধরো ধরো না বলছো কেন বসন্ত? তুমি না বলছো কেন? তোমাকে আমি আমার জীবনে নতুন করে ফিরিয়ে আনতে পারি বকুল, কিন্তু তোমার ওই টাকা নিয়ে আমি করতে পারবো না আমার জীবনের দ্বিতীয় ভুল। বসন্ত, বসন্ত, না বলে চলে গেলেও এই টাকা যে তোমাকে দিতে হবে বসন্ত। তাই তাই আমি আমার জীবনের শেষ অভিনয় করতে আমি যাব তোমাদের বাড়ি। সংসারের বাবারা, মায়েরা, আপনারা জানেন সংসারে অশান্তি হলে সব শান্তি কেমন করে হারিয়ে যায়। আজ না বুঝলেও দুদিন পরে আপনারা ঠিক বুঝতে পারবেন, ঠিক বুঝতে পারবেন। ব্যাগটা বড্ড ভারী, নিয়ে যেতে বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলে কি হবে? ফুলের বোঝা সে তো আমাকেই বইতে হবে, আমাকেই বইতে হবে। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। না না, মনে করবো কেন মা, মনে করবো কেন? বলো মা, বলো, কি বলবে বলো। ওই চৌরাস্তার মোড়ে আমার গাড়ি দাঁড়িয়েছি, তাই আপনার ব্যাগ দুটো দিয়ে আপনি আমার গাড়িতে গিয়ে ওঠো, আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দেবো। আমার কষ্টের ভার তুমি বইবে কেন মা? ভার সারা জীবন বড় কথা ছিল, সে ভার না হয় আজ আমি বললাম বাবা। কি বললে মা, কি বললে? তুমি আমার কষ্টের ভার বয়ে নিয়ে যাবে, অথচ আমার নিজের বৌমা সে আমাকে দিয়ে চাকরের মতো কাজ করাচ্ছে, আর তুমি আমার কেউ না হয়েও আমার কষ্টের ভার বয়ে নিয়ে যেতে চাইছো। মা গো, তুমি যদি আমার পুত্রবধূ হতে মা। দুঃখ করবেন না বাবা, আপনার ব্যাগ দুটো দিয়ে গাড়িতে গিয়ে বসুন, আপনার দুঃখে আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা মা, তোমার বাড়িটা কোথায় মা? ওই চৌরাস্তার মোড়ে যে বড় বাড়ি দেখা যাচ্ছে, আমি ওই বাড়ির বউ ছিলাম। ছিলাম মানে এখন বুঝি নেই? আমার শ্বশুর মশাই আমাকে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তোমার শ্বশুর একটা মূর্খ জানোয়ার, এমন শ্বশুরকে না গুলি করে মেরে ফেলা উচিত, গুলি করে মেরে ফেলা উচিত। দুঃখ করবেন না বাবা, আপনার দুঃখ দেখে আমারই কষ্ট হচ্ছে। আচ্ছা মা, তোমার নামটা যেন কি? আগে আমার নাম ফুল। ফুল বলবো? বলবো মা, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে গিয়ে আমার পসারিনী বৌমাকে দেখে আসবে, চলো। আমি সেই মানুষটার বোঝা বয়ে নিয়ে যাচ্ছি, যে মানুষটা আমাকে আশীর্বাদ করতে গিয়ে অভিশাপ করে এসেছিল, অভিশাপ। কিসের অভিশাপ? কার অভিশাপ? ওই বুড়ো বুড়ির অভিশাপকে আমি ভয় পাই না। বসন্ত আমাকে ডিভোর্স করুক আর নাই করুক, তাকে আমি পরোয়া করি না। এখন শুধু তুমি বলো, আমাকে বিয়ে করবে কি না? আরে বাবা, তোমাকে বিয়ে করবো বলেই তো তোমার সঙ্গে তোমার শ্বশুর বাড়িতে এসেছিলাম। বলো। মনে প্রাণে ভালোবেসেছিলাম। ভালোবেসেছিলে মানে? তার মানে এখনো কি তুমি আমাকে ভালোবাসো না? তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? না, তোমাকে তো আমার পক্ষে বিয়ে করা সম্ভব হবে না। কারণ আমার শরীরে ভয়ঙ্কর রকম দূষিত রোগ দেখা দিয়েছে। গতকাল মানসিক প্যাথোলজি থেকে রিপোর্ট এসেছে, আমার শরীরে এডসের জার পাওয়া গেছে। দূরে যাও, আমার সামনে থেকে সরে যাও। মাগো, শেষকালে আমার কপালে এডস রোগী। কি হলো ঠাকুরজি, অমন করে চিৎকার করছো কেন? হ্যাঁ নাও, পুজো দিয়ে আসলাম, প্রসাদ খাও, তোমার রাগও ঠান্ডা হয়ে যাবে, আর বললে তোর রোগও ভালো হয়ে যাবে। চবে না বৌদি, পল্লবের এডস ভালো হয়ে গেলেও ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। জল নিয়ে আয়। এই যে বৌমা, আমি জল নিয়ে এসেছি। বৌদি এসেছে দেখতে পাওনি?
বাজার থেকে ফিরলে বলো তাকে আর একবার বাজারে যেতে হবে, মাছ আনতে হবে, বড় রুই মাছ। মাছের মাথা আমি খাবো না পিয়ালি। আরে তুমি তো আমার মাথাটাই খেয়ে বসে আছো। অসভ্য চরিত্রহীন বাজে লোক কোথাকার। যেমন বিবেকানন্দ বিশ্বাস তেমনি তুমি। তাকে পুলিশে খুঁজছে আর তোমাকে খুঁজছে জঘন্য দূষিত নোংরা লোক। I hate you! I hate you! I hate you! বাবা পল্লব, তুমি আমাদের জন্য এত বড় মিথ্যে বদনাম মাথায় তুলে দিলে। তার মানে পল্লব তুই? মাসিমাকে আমি সব কথা বলেছি রে, তোর আমার সম্পর্কের কথা এবং পিয়ালির সঙ্গে আমার ভালোবাসার অভিনয়ের কথা আমি সব বলেছি, এবং আমার এই খারাপ গল্পটাও আমি মাসিমা এবং ওই জয়ন্তকে বলেছি। মাসিমা, আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন, আর 2 দিন কষ্ট সহ্য করুন। আলপনা, আমি তোর দেওয়া দায়িত্ব পালন করেছি, এবার আমার দেওয়া 2টো দায়িত্ব তোকে পালন করতে হবে। দায়িত্ব? প্রথম দায়িত্ব বসন্ত বাবুর সঙ্গে পিয়ালির মিলন ঘটিয়ে দেওয়া, আর দ্বিতীয় দায়িত্ব পুলিশের তাড়াকে এই বাড়িতে লুকিয়ে থাকা ওই বিবেকানন্দ বিশ্বাসকে ক্ষমা করে দেওয়া। কথাটা মনে রাখিস কিন্তু। কি? ওই অসৎ অমানুষ লোকটা পুলিশের ভয়ে তারা খেয়ে বাড়িতে লুকিয়ে আছে? হ্যাঁ হ্যাঁ আলপনা বৌমা, একটা সরকারি ব্রিজ ভেঙে পড়েছে, তাই পুলিশ ওই বিবেকানন্দকে খুঁজছে, তাই সেই বাড়িতে এসে লুকিয়ে আছে। কিন্তু মাসিমা, ভাবছি বাপ কেউ ছাড়ে না, যে পাপও করেছে তার ফল তো ওকেই ভোগ করতে হবে। পয়সার অহংকারে মাটিতে পাপও ছিল না, নিজের জীবনে নিজেই চিনিবিনি খেলেছে। তাই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করে বলে ওই লোকটা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, কারণ ওই লোকটা যে ক্ষমার অযোগ্য। ক্ষমা করো আলপনা। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। অর্থের অহংকারে, আভিজাত্যের মোহে আমি অনেক অন্যায় করেছি। আমি কথা দিচ্ছি তোমাকে, জীবনে আর কখনো কোনো ভুল করবো না। কি হলো? ক্ষমা করো বৌমা, ক্ষমা করো। হাজার হোক, বিবেক তো তোমার স্বামী। স্বামী যে মেয়েদের জীবনে ইহকাল পরকালে দেবতা বৌমা, ইহকাল পরকালে দেবতা। তা ইহকাল পরকালের দেবতা মশাই, আলপনা, কলেজের মেয়ে মনে করে যে মেয়েটিকে তুমি ডায়মন্ড হারবার পার্কে নিয়ে গেছিলে, জানো কে সেই মেয়েটি, কি তার পরিচয়? হ্যাঁ আলপনা, আজ আর আমি কোনো কথা গোপন করব না। মেয়েটার নাম ঝিলমিল মিত্র। টাকা ভর্তি অ্যাটার্জিটা চুরি হবার পর অনেক খোঁজাখুঁজি করে আমি জানতে পেরেছি মেয়েটা কোনো কলেজ গার্ল নয়, এটা একটা দেহ পসারিনী গণিকা। না, মেয়েটা শুধু দেহ পসারিনী নয়, মেয়েটা ভালোবাসার পূজারিনী। তার নাম বকুল। বকুল? হ্যাঁ, সে আমার বকুল দি। সে তার উপার্জিত অর্থ দিয়ে আমার দাদার ব্যাংক তছরূপে টাকা শোধ করতে চায়। তার মধ্যে তোমার টাকাও আছে বিবেকদা, তোমার টাকাও আছে। না ভাই জয়ন্ত, আজ আর ও কথা বলে লাভ নেই। যে পাপ, যে অন্যায় আমি করেছি, তাতে সমাজ সংসারে আমি কারুর কাছে মুখ দেখাতে পারবো না। তাই নিজের এই পোড়া মুখ অন্ধকারে লুকিয়ে রাখার জন্য আমি থানায় চললাম। না হ্যাঁ ভাই জয়ন্ত, এছাড়া যে আজ আমার কাছে অন্য কোনো পথ নেই। নিজের বিবেকের কাছ থেকে বাঁচার জন্য, নিজের কাছ থেকে নিজেকে বাঁচার জন্য, তীব্র দহনে অন্তরটা পুড়ে যাচ্ছে, সেখান থেকে বাঁচার জন্য একমাত্র রাস্তা হলো মৃত্যু। কিন্তু মরে গেলেই তো সব শেষ। তাই নিজের দেয়া শাস্তি নিজে মাথায় নিতে আমি থানায় ধরা দিতে চললাম। না কেন বৌদি, না কেন? যে পাপ করেছি তাকে পাপে প্রায়শ্চিত্ত করতে হবে না? দাদার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। দাদা আর আমার শ্বশুর অসুরের মতো আক্রমণ করে তছনছ করে দিয়েছে আমার জীবনের স্বপ্ন। বৌদি, কেন বড়রা ভুল করে আর সেই ভুলের আবর্তে ফেলে আমাদের জীবনটা নষ্ট করে দেয়? ঠাকুরজি, বৌদি, আমার এই প্রশ্নের উত্তর দেবে কে? উত্তর দেওয়ার কেউ নেই। পরের ভুল ধরার জন্য বসে আছে এক রাশ লোক, যারা নিজেদের ভুল নিজেরাই ধরতে পারে না। তাই আমি ঠিক করেছি আর আমি এখানে থাকবো না। আমি আজ এখান থেকে চলে যাব। কোথায় যাবে মা? তোমার শ্বশুর এখনো বাজার থেকে ফিরেনি, পল্লবের পর রাগ করে এ বাড়ি ছেড়ে তুমি কোথায় যাবে মা? আমার জীবনে আমি কাউকে কৈফিয়ত দিইনি, আজও দেব না। তাই প্রেম নয়,
ভালোবাসা নয়, সংসার নয়। যেদিকে দু চোখ যায় আমি সেই দিকেই চলে যাব। স্বামী শ্বশুরের সংসার ছেড়ে তুমি কোথায় যাবে ভাই? কে কে তুমি? বলবো বলবো বলেই তো অসুস্থ শরীরে ভাড়া করা গাড়িতে চাপিয়ে নিয়ে এসেছি ভেঙে পড়া এক জীবন্ত অনুশোচনাকে। বসন্ত বাবু স্ত্রী পিয়ালি দেবী, আমি সেই বকুল। বকুল, পণ প্রথার অত্যাচারিতা বকুল। না 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 না, আজ আমি কিছু নিতে আসিনি। আপনাদের এই সুখের সংসারে আমি ভাগ বসাতেও আমি আসিনি। আমি দিতে এসেছি আমার 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 স্বপ্ন বিক্রির টাকা, আমার ইজ্জত বিক্রির টাকা, আমার যৌবন বিক্রির টাকা। যে টাকার জন্যে আমার বসন্তের সঙ্গে বিয়ে হয়নি, ঘুরে নিন টাকাগুলো তুলে নিন। না না, তা হয় না বকুল, তা হয় না। কেন হয় না? কেন হয় না মেসমশাই, কেন হয় না? যে বকুল ছড়ে গেছে তার গন্ধকে আজ এত ভয় কিসের মেসমশাই? ভয় নয় বকুল, ভয় নয়, লজ্জা মজ্জাগত দোষে যে দেশের বাবারা দোষী আমি তাদের মধ্যে একজন। আমার লজ্জা দেখে তারা লজ্জিত হয় হোক। আমিও তো সেই ছেলেদের মায়েদের একজন, যে ছেলের মায়েরা বুড়ো বয়সে পান খেতে খেতে ছেলের বিয়ের পরে টাকা পয়সা যৌতুক গুনে গুনে নেয়। আজ আমি যদি আত্মহত্যা করি তাহলে এ দেশের বন্যা ছেলের মায়েরা তারা কি আমার সঙ্গে আত্মহত্যা করতে পারবে? আমি পল্লব বাবুর মুখে আপনার সব কথা শুনেছি আলপনা বৌদি। আপনি নতুন চেতনার আলপনা। জলের আলপনা ভাই, জলের আলপনা, শাসিত সমাজের চেতনার আলপনা, অত্যাচারের রৌদ্রের তাপে জলের আলপনার মধ্যে শুকিয়ে যায়। এই অসহায় একটি মেয়ের কথা কেউ শোনে না, কেউ না, কেউ না। এই জয়ন্ত, তুমি তো আমার কাছে একদিন ভাই বোনে নিয়েছিলে, তুমি কি পারো না? বকুলদি, তুমি দিলে ভাই বোনটা আমি আবার নিতে পারি বকুলদি, কিন্তু কিন্তু এই টাকা আমি ছুঁতে পারি না। রিয়ালি বোন আমার, সোনা বোন আমার, তুমি কি পারো না এই টাকাগুলো নিয়ে ওই বসন্তের জীবনে আবার নতুন করে বসন্তের ফুল ফুটিয়ে দিতে? না, ওই টাকা নোংরা। তাহলে চিৎকার করে সভ্য সমাজকে বলে দাও ভাই, পথের বড় বাজারে যত টাকা আমদানি হয় সব টাকা কি এই টাকার মতো নোংরা? নোংরা পৃথিবীর নোংরা মানুষেরা এই নোংরা টাকা নিয়েই তো লুকোচুরি খেলছে। লজ্জাহীন মানুষদের তাতে লজ্জা পাওয়ার কি আছে? বকুল, বকুল, এই টাকা তুমি আমাকে দাও, আমি নেব। না বসন্ত, ওই টাকা তুমি ছবে না, ওই টাকা নোংরা। তোমার দাদা আর তুমি আমার বাবাকে যে টাকা দিয়ে আবার কেড়ে নিয়ে এসেছো, এই টাকা যতই নোংরা হোক সেই টাকার চেয়ে অনেক বেশি পবিত্র। দাদা, কেন বাধা দিচ্ছিস ভাই জয়ন্ত? বকুল তো এই টাকা তোকে আমাকে দুজনকে দিতে চেয়েছিল, তখন আমি নিইনি, আজ নিলাম। কেন জানিস? কেন দাদা? বকুলকে আমি বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেব বলে। কি বলে তুমি বিয়ে করবে? শুধু জীবন সঙ্গিনী পাওয়ার জন্য নয়, সহধর্মিনী পাওয়ার জন্য বিয়ে করব। না কেন পিয়ালি দেবী? আপনি তো ডিভোর্স চেয়েছিলেন, এই নিন আমার সই করা ডিভোর্স পেপার। যান কোর্টে গিয়ে জমা দিয়ে দিন, আর আমি আপনার নামটা আমার জমার ঘর থেকে কেটে খরচের খাতায় লিখে দিয়ে এখানে লিখে দেব আমার স্ত্রী বকুলের নাম। যা হয় না তাই তো হচ্ছে, আর যেটা হওয়ার ছিল ওরা সেটা হতে দেয়নি। চলে এসো, চলে এসো, চলে এসো বকুল, চলে এসো, চলে এসো। বৌদি, এবার তুমি সুখী হয়েছো তো? মা, বাবা,
শান্তি পেয়েছো তো বলতে? এখন আর মামা করে কি হবে? ঠাকুরপো, তা তো হয়ে গেছে। ঠাকুরপো, ওসব কথা বাদ দিয়ে এখন তুমি এসো, এসো আমার সঙ্গে। কোথায়? পুণ্য যেখানে গিয়ে থমকে দাঁড়িয়ে যায়, পাপের শুরু হয় যেখান থেকে, পুরোহিত যেখান থেকে দুর্গাপূজার মাটি করিয়ে নেয়, মানব জীবনের পুণ্য তীর্থ সেই গণিকালয়ের দুয়ারে। হাহাকার, গণিকালয়ের প্রতিটা ঘরে ঘরে আজ বকুলদের জন্য কান্নার হাহাকার। যেমন করে হোক বুঝিয়ে সুঝিয়ে বসন্ত বাবুকে এখান থেকে ফিরিয়ে দিতে হবে, আর আমার পাপের প্রায়শ্চিত্ত করতে বসন্ত বাবুর জীবনে ফিরে দেব তার হারিয়ে যাওয়া আমার বকুল দিকে। কিন্তু হতভাগী বকুল জানে না যে তার আর বেশি দিন পরমায়ু নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করে একটা দিনের জন্যও যেন সে বসন্ত বাবুর স্ত্রীর মর্যাদা পায়। কিন্তু কিন্তু এখনো বসন্ত বাবু আসছে না কেন? ওই তো বসন্ত বাবু এসে গেছে। অনেক আগেই চলে আসতে পারতাম, কিন্তু ওই যে মিছিলের ঠেলায় বাস ট্রাম সব বন্ধ হয়ে গেল। শেষে আমাকে ওই পায়ে হেঁটেই ফিরতে হলো। কি কি জিনিস কিনেছেন বসন্ত বাবু? নতুন শাড়ি, শাখা, সিঁদুর, আর বকুলের জন্য নোয়া, আলতা। বলছিলাম কি, বকুল তো অসুস্থ, সুস্থ পরিবেশে গেলে ও আবার সুস্থ হয়ে উঠবে। বসন্ত বাবু, বকুল আবার মত পাল্টে, নতুন করে মত পাল্টে আমাকে বিয়েকে সম্মত হয়ে বলেছে। আমি কি তোমার নতুন বাসার উঠোনের সামনে একটা তুলসী গাছের চারা লাগাবো, বকুলদি, সন্ধ্যেবেলায় তুলসী তলায় সন্ধ্যার প্রদীপ দেবো। এই বসন্ত, তুমি শাক এনেছো তো? এনেছি শাক এনেছি বকুল, আমি শাখাও এনেছি। হ্যাঁ, শাখা, শুধু শাখা নয়, তোমার জন্য আমি সিঁদুরে এনেছি। সিঁদুর, তোমার হাতে পরার জন্য নোয়া, আলতা সব এনেছি। বকুলদি, শাখা, নোয়া, সিঁদুর, এই আলতা, এই জিনিসগুলোর উপর মেয়েদের আশ্চর্য রকমের লোভ ছিল। এই লোভ আমারও একদিন ছিল। আমি নারী জীবনের সেই চিরন্তন চাওয়া থেকে আমি নিজেকে বঞ্চিত করতে আমি পারিনি। আমি যখন চেয়েছিলাম আমি তখনও পাইনি, আর যখন আমার মার সময় হলো তখন আমার ছুটির ঘন্টা বেজে গেল। আমি কিন্তু আমার উঠানের সামনে আমি তুলসী গাছে চারা লাগাবো। এই বসন্ত তুমি অফিস থেকে ফিরে এলে আমি তোকে জড়িয়ে ধরে বলবো, এই বসন্ত এতক্ষণ তুমি কোথায় ছিলে? বালির কাছে ছিলে বুঝি? আমার ভালোবাসাকে ভুলিয়ে সে তোমাকে আবার ধরে রাখতে চেয়েছিল। আর তোমাকে ভাবি না, তুমি আমার, আমি তোমার। আসুন, আপনারা আসবেন, আমি তো জানতাম। পিয়ালিকে নিয়ে এসেছেন, আমার বসন্তকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। না, ওকে আর আমি ছাড়বো না। না দিদি, ওকে আমি ফিরিয়ে নিয়ে যেতে আসিনি, আমি এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। কি শান্তি, আমাকে দিদি বলে ডেকেছে। জানতো, এই জানতো, আর বলছি তোমাকে ভাই বোনা দিতে পারবো না। বসন্ত, আমি চলে যাচ্ছি, বসন্ত। আর যাওয়ার সময় আমি তোমার কাছে একটু সিঁদুর ভিক্ষা চাইছি। চিহ্ন, শাখা সিঁদুর আমাকে আমার হাতে তুমি পরিয়ে দাও, আমার হাতে। বিবেকহারা বিবেকানন্দ বিশ্বাস তার পাপের প্রায়শ্চিত্ত করতে জেলে যাবার আগে তোমার কাছে আমার অনুরোধ, ভাই বসন্ত, আমার বোন পিয়ালি নয়, বকুলের স্মৃতি তুমি সিঁদুর দিয়ে রাঙিয়ে দাও, শাখা লোহা নোয়া পরিয়ে তাকে সাজিয়ে দাও। এ অতির সাজ পরিয়ে দাও।
পরিয়ে দাও বসন্ত বাবু, আমার বকুলদের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দাও। আবার বসন্ত এসেছিল, ফুল ফোটার ছিল, কিন্তু সকালে ঝরে পড়বে বকুল ফুলের কুঁড়ি। তাই আমি আমার আনা সিঁদুর কৌটো থেকে এক চিলতে সিঁদুর দিয়ে আমি বকুলের স্মৃতি রাঙিয়ে দিলাম। শীতের সিঁদুর, বেদনা বেদন, স্বপ্ন স্বপ্ন খোঁজে ঠিকানা, মিলনের সুরে দুঃখের রাগিনী, সব সব সিঁদুরে সিঁদুরে সুখ মেলে না। সব সিঁদুরে সুখ মেলে না, সব সিঁদুরে সুখ মেলে না, সব সিঁদুরে সুখ মেলে না।